গুড মর্নিং। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনে আমরা দেখি বিভিন্ন মৌল একা একা থাকতে পারে না। নিষ্ক্রিয় মৌলগুলো বাদ দিলে বাকি বিভিন্ন মৌলের পরমাণুগুলো নিজেদের মধ্যে বা একাধিক ভিন্ন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, জোটবদ্ধ অবস্থায় থাকার প্রবণতা দেখায়। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীদের ধারণা হয়েছিল যে নিশ্চয়ই যোজ্যতা এর জন্য দায়ী, এবং বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয় যে তারা কী ধরনের আকর্ষণ বলে মৌলগুলো যুক্ত থাকে, তাদের জ্যামিতিক গঠনটাই বা কীরূপ। এরকম কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমে যোজ্যতা ধারণা হলেও পরে যখন ইলেকট্রন, প্রোটন, নিউটন আবিষ্কার হলো, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে মানুষের ধারণা জন্মালো, তখন কিন্তু তাদের ধারণার পরিবর্তন হলো এবং রাসায়নিক বন্ধনের বিভিন্ন মতবাদের মধ্যে প্রথম যে মতবাদটা আমরা আজকে শুরু করতে চাইছি সেটা হলো কোশেল এবং লুইসের মতবাদ। এই কোশেল আর লুইসের মতবাদ ইলেকট্রনীয় মতবাদ, অর্থাৎ যোজ্যতা এবং বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে যোজ্যতা ধারণা, এটাকে কোশেল এবং লুইস এই ধারণার প্রথম প্রবক্তা হলেন। পরবর্তীতে ল্যাংমুর বলে একজন বিজ্ঞানী এর কিছু সংশোধন করেন। আমরা ইলেকট্রনীয় যোজ্যতার তত্ত্ব, বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, তো আমরা এই যে তত্ত্বটা আমি বললাম যে কোশেল লুইস তত্ত্ব, কোশেল লুইস তত্ত্ব দুটো বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কোশেল আর তত্ত্ব, এই যে কোশেল লুইস তত্ত্ব দুটো বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ওই দুটো বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা কি বলতো? প্রথম বিষয় হলো যে কোনো মৌলের বাইরের কক্ষের ইলেকট্রন রাসায়নিক বন্ধনের জন্য দায়ী। এক নম্বর বক্তব্য। আর দু নম্বর বক্তব্য বললেন যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো বা নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অতি স্থিতিশীল এবং এদের যোজ্যতা শূন্য ধরা হলো, এবং এদের হিলিয়াম ছাড়া বাকিদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 8, এই কথা বলেন এবং বন্ধনের জন্য দায়ী। আর এই বাইরের কক্ষের ইলেকট্রনের নাম দিলেন যোজ্যতা ইলেকট্রন। এই হলো যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এই হলো কোশেল এবং লুইসের মূল বক্তব্য, যে রাসায়নিক বন্ধন গঠনের স্বার্থে বিভিন্ন মৌলজন একে অপরের সঙ্গে যুক্ত হয়, আয়নীয় জোট বা অণু সমন্বয় গঠন করে, তখন সেই মৌলগুলোর বাইরের কক্ষের ইলেকট্রন এই ঘটনাটার জন্য দায়ী। আর এরা নিষ্ক্রিয় মৌলগুলো যে আছে তাদের ইলেকট্রন বিন্যাস অতীব স্থিতিশীল, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হিলিয়াম ছাড়া বাকিগুলোর 8টা থাকে এবং এদের যোজ্যতা শূন্য ধরা হয়। এর উপর ভিত্তি করে কিন্তু অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র বলে দুটো সূত্র আসলো। কোশেলের মতবাদ থেকে অষ্টক সূত্র নাম শুনেছ? বলতে পারবে অষ্টক সূত্রটা কী জিনিস? অষ্টক সূত্র বলছে যে নিষ্ক্রিয় গ্যাস, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় বিভিন্ন মৌল বাইরের কক্ষের ইলেকট্রন বর্জন বা বাইরের যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন করার যে প্রবণতা, তাকে বলা হয় অষ্টক সূত্র। বোঝা গেল?
নিষ্ক্রিয় গ্যাস নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো মৌল তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন বর্জন, এক বা একাধিক ইলেকট্রন বর্জন, বা যোজ্যতা কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ, অথবা যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বাইরের কক্ষে আটটা করার যে প্রবণতা তাকে বলা হয় অষ্টক সূত্র, এবং বাইরের কক্ষে দুটো করার যে প্রবণতা তাকে বলা হয় দ্বৈত সূত্র। এই হলো অষ্টক সূত্র আর এই হলো দ্বৈত সূত্র। বোঝা গেছে নিশ্চয়ই? যেমন আমরা যদি দেখি, যেমন সোডিয়াম বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 আর ক্লোরিন বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7। ফলে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম কি করবে, বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন করবে আর ক্লোরিন সেই ইলেকট্রনটা নিবে। বোঝা গেছে নিশ্চয়ই? ফলে এইভাবে এর বাইরের কক্ষে 8টা হয়ে গেল, ক্লোরিনেরও বাইরের কক্ষে 8টা হয়ে গেল। এইভাবে ইলেকট্রন লেনদেনের মাধ্যমে বাইরের কক্ষে 8টা করার যে প্রবণতা, কারণ সোডিয়ামের প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, তারপর কক্ষে 1, ক্লোরিন প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, তারপরে কক্ষে 7। ফলে এই একটা দিয়ে দিলে এর 8টা হয়ে গেল, বাইরের কক্ষে 8টা হয়ে গেল, আর ক্লোরিন সেই ইলেকট্রনটা নেওয়ার ফলে তার বাইরের কক্ষে 8টা হলো। এইভাবে ইলেকট্রন লেনদেনের মাধ্যমে বাইরের কক্ষে 8টা করার যে প্রবণতা সেটাকে বলা হয় অষ্টক সূত্র। আবার ইলেকট্রন লেনদেনের মাধ্যমে বাইরের কক্ষে, যেমন হাইড্রোজেন আর ক্লোরিনের কথা যদি ভাবি, হাইড্রোজেন 1, ক্লোরিন 7, 4, 5, 6, 7, এক্ষেত্রে এরা কি করবে, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে হাইড্রোজেনের বাইরের কক্ষে 2 হবে, ক্লোরিনের বাইরের কক্ষে 8 হবে। এইভাবে হাইড্রোজেনের এরকম বাইরের কক্ষে দুটো করার যে প্রবণতা সেটাকে বলা হয় দ্বৈত সূত্র। সুতরাং রাসায়নিক বন্ধনে কশেলের তত্ত্ব এবং দ্বৈত সূত্র, অষ্টক সূত্র আমরা দেখলাম। আমরা দেখব লুইস প্রতীক। লুইস প্রতীক ধারণা আছে, শুনেছ কোনো দিন? লুইস প্রতীক আমরা বিভিন্ন মৌলের পরমাণুগুলোকে লুইস ডট গঠনের সাহায্যে কীভাবে প্রকাশ করতে পারি। খুব সোজা জিনিসটা দেখো, যে লুইস প্রতীক, লুইস প্রতীক কি, কোনো পরমাণুকে যে যোজ্যতা ইলেকট্রনগুলো আছে সেই যোজ্যতা ইলেকট্রনগুলোকে আমরা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করব। যেমন আমরা যদি দেখি সোডিয়াম, সোডিয়ামের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষে 1টা ইলেকট্রন, সেটাকে আমরা এরকম ডট দিয়ে প্রকাশ করলাম। শুধুমাত্র যোজ্যতা ইলেকট্রনগুলোকে, কিন্তু ভিতরের ইলেকট্রনগুলো নয়, ভিতরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নয়, যোজ্যতা ইলেকট্রন। একই রকম ক্লোরিন 1, 2, 3, 4, 5, 6, 7, এইভাবে যোজ্যতা ইলেকট্রনগুলোকে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করার এই যে প্রতীক, এই যে রেওয়াজটা, এটাকে বলা হয় লুইস প্রতীক। নিশ্চয়ই বোঝা গেছে? যেমন আমি যদি ক্যালসিয়ামের কথা বুঝি, ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2, আবার অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। এইভাবে ডট গঠনের মাধ্যমে আমরা যদি কোনো চিহ্ন প্রকাশ করি তখন তাকে লুইস প্রতীক বলা হয়। আবার এর মনে করো ক্যালসিয়াম 2টো ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে Ca2+ হলো। এক্ষেত্রে কিন্তু আর যেহেতু যোজ্যতা ইলেকট্রনগুলো বেরিয়ে চলে গেল, ফলে এক্ষেত্রে আর ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে না, তখন এটাকে এইভাবে প্রকাশ করা হবে। আর সেই ইলেকট্রন দুটো যদি অক্সিজেন গ্রহণ করে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 6 ছিল, 8 হয়ে গেল, সেক্ষেত্রে এইভাবে প্রকাশ করা হবে। সুতরাং এনায়নের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনগুলো দেখানো হয়, আর ক্যাটায়নের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনগুলো কিন্তু দেখানো হয় না, যদি সেই যোজ্যতা ইলেকট্রনগুলো বেরিয়ে যায়। এভাবে আমরা লুইস প্রতীকের মাধ্যমে বিভিন্ন মৌলের যে পরমাণুগুলোর যোজ্যতা ইলেকট্রন প্রকাশ করতে পারি। কিন্তু লুইসের গুরুত্ব আছে। লুইস প্রতীকের গুরুত্ব কি বলতো? আমরা কি করতে পারি? যোজ্যতা জানা যায়, যোজ্যতা নির্ণয় করা যায়। কিভাবে? বোঝা গেছে যোজ্যতা নির্ণয় করা হয় লুইস প্রতীকে। লুইস প্রতীকে যোজ্যতা নির্ণয় করা হয়, যেমন অন্তত যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে যতই হবে তত, ইলেকট্রন সংখ্যা যত, যোজ্যতা তত, যোজ্যতা তত। উদাহরণ হিসাবে যেমন আমরা যদি বলি অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 3, সুতরাং অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে। তো বাইরের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে যত হবে যোজ্যতা তত, কিন্তু 4-এর বেশি যদি হয় তখন
যদি 4 অপেক্ষা বেশি হয়, 4 অপেক্ষা বেশি হলে সেক্ষেত্রে 8 থেকে সেই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যোজ্যতা পাওয়া যাবে। বোঝা গেছে? যেমন মনে করো নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, ফলে নাইট্রোজেনের ক্ষেত্রে যোজ্যতা কত হবে বলো তো? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যদি 5 হয়, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত হবে বলতে পারবে? ঠিক আমরা কি করব, 8 থেকে 5 বিয়োগ করব, তাহলে যোজ্যতা হবে 3। এই হলো লুইস প্রতীকের গুরুত্ব। 1 থেকে 4 যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যত যোজ্যতা তত, আর 4-এর বেশি যদি হয় তাহলে আমরা 8 থেকে বিয়োগ করব। এই হলো লুইস প্রতীকের গুরুত্ব। আমরা চলে যাব রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝব। আমরা এটা তো বুঝলাম যে অধিক স্থিতিশীলতা লাভের জন্য একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, জোটবদ্ধ অবস্থায় থাকার চেষ্টা করে এবং নিষ্ক্রিয় কাঠামো লাভ করার চেষ্টা করে। রাসায়নিক বন্ধন তাহলে বলতে আমরা কি বুঝব? নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভের আশায় কোনো মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন বা বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বাইরের কক্ষে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভ করার যে চেষ্টা বা লাভ করার ফলে যে ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। বোঝা গেছে? নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভের চেষ্টায় বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন বা বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। আর এই রাসায়নিক বন্ধন 3 রকমের হতে পারে: তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী। তাহলে রাসায়নিক বন্ধন 3 ধরনের হতে পারে: তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী। আমরা একটা একটা করে নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা তড়িৎযোজী নিয়ে কথা বলবো। তড়িৎযোজী বন্ধন। দেখো, আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডের গঠনটা দেখি, ক্যালসিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 6। ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়ামের 2, 8, 8, 2 দুটো ইলেকট্রন ছেড়ে দিলেই ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু কী হয়ে গেল, 2+ হয়ে গেল। অক্সিজেন সেই দুটো ইলেকট্রন নেওয়ার ফলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ফলে অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 হয়ে গেল, ফলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো। এই যে বাইরের কক্ষে ইলেকট্রন, একটা মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন, অন্য মৌলে সেই বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে আয়নগুলো তৈরি হলো, এই আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হলো তাকে বলা হবে তড়িৎযোজ্যতা, এবং এর ফলে যে ধরনের বন্ধনের সৃষ্টি হলো তাকে বলা হবে তড়িৎযোজী বন্ধন। আবার বলছি, নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভের আশায় কোনো মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন এবং অন্য মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে আয়ন উৎপন্ন হলো, সেই আয়নগুলোর পরস্পর আকর্ষণ বলের যে সৃষ্টি হলো তাকে বলা হয় তড়িৎযোজ্যতা, আর এর ফলে যে ধরনের বন্ধনের সৃষ্টি হলো তাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন, এবং উৎপন্ন যৌগগুলোকে বলা হয় তড়িৎযোজী যৌগ। সুতরাং তড়িৎযোজী বন্ধন বলতে বোঝা গেছে নিশ্চয়ই, তড়িৎযোজী বন্ধন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস লাভের আশায়, নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভের জন্য বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন বা বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বিপরীত ধর্মী আয়ন তৈরি হলো তাদের মধ্যে যে আকর্ষণ বলে সৃষ্টি হলো তাকে বলা হয় রাসায়নিক বন্ধন, আর এর ফলে উৎপন্ন যৌগগুলোকে বলা হয় তড়িৎযোজী যৌগ। বোঝা গেছে? আমরা এই ধরনের তড়িৎযোজী যৌগের উদাহরণ যদি দেখি, যেমন আমরা ক্যালসিয়াম অক্সাইডের গঠন দেখলাম, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের গঠন দেখি, সোডিয়ামের প্রথম বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, 1, আর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, ক্লোরিনের প্রথম কক্ষে 2, তারপর কক্ষে 8, তারপর কক্ষে 7। সুতরাং এরা যখন তড়িৎযোজী যৌগ তৈরি করে বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন করবে, ফলে তৈরি হবে Na+, আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে বাইরের কক্ষে অষ্টক পূর্ণ করবে, তৈরি হবে Cl-, ফলে সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ তৈরি হয়। এইভাবে ইলেকট্রন বর্জন গ্রহণের মাধ্যমে তড়িৎযোজী যৌগ তৈরি হয়। তবে তড়িৎযোজী যৌগ
সাধারণত আমরা পর্যায় সারণীতে যদি লক্ষ্য করে দেখি যে পর্যায় সারণীর একদম বাঁদিকে যে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে, তাদের সঙ্গে একদম ডান দিকে যে 15, 16, 17তে পি ব্লক মৌলগুলো আছে, এই দুই ব্লকের মৌলগুলো পরস্পরের সঙ্গে যখন যুক্ত হয় তখন তড়িৎযোজী যৌগ কিন্তু উৎপন্ন হয়। বোঝা গেছে নিশ্চয়ই পর্যায় সারণীর সাথে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হওয়ার সম্পর্ক। একদম প্রথম শ্রেণীতে যারা আছে 1 নম্বর 2 নম্বর ক্ষার ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সাথে একদম 15, 16, 17তে যারা ডান দিকে আছে, এই দুই গ্রুপের মৌলগুলো যখন অর্থাৎ 1, 2 শ্রেণীর মৌলের সাথে যখন 15, 16, 17 শ্রেণীর মৌল যুক্ত হয় যৌগ তৈরি করে, তখন তারা কিন্তু তড়িৎযোজী যৌগ তৈরি করে। তবে তড়িৎযোজী যৌগ গঠনের ক্ষেত্রে কিছু শর্ত আছে, যেমন তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত। কোন শর্তে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়? মনে রাখবে 1 নম্বর শর্ত, তড়িৎযোজী যৌগ গঠনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত আছে। পরমাণুর আকার, ক্যাটায়ন কি আকারের উপর কীরকম তড়িৎযোজী যৌগ নির্ভর করবে। ক্যাটায়নের আকার যত বড় হবে এবং এনায়নের আকার যত ছোট হবে তত তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি হবে। ক্যাটায়নের আকার যত বড় হবে তত সহজে ইলেকট্রন বর্জন করতে পারবে, আর এনায়নের আকার যত ছোট হবে তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ফলে তাদের ক্ষেত্রে কিন্তু তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি হবে। আমরা যদি দ্বিতীয় শর্তের কথা বলি যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বা যোজক ইলেকট্রন সংখ্যা, যোজক ইলেকট্রন সংখ্যার উপর কীরকম নির্ভর করবে। যোজক ইলেকট্রন সংখ্যা যদি মনে করো এ একটা মৌল বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত কম হবে, বি একটা মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তত বেশি কিন্তু তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। বোঝা গেছে নিশ্চয়ই যে যোজক ইলেকট্রন সংখ্যা বিভিন্ন বিষয়ের উপর কিন্তু তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। যেমন যোজক ইলেকট্রন সংখ্যা ক্যাটায়ন গঠনকারী পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত কম হবে এবং এনায়ন গঠনকারী মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তত বেশি কিন্তু তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাটা বাড়বে। আবার তড়িৎ ঋণাত্মকতার উপরও নির্ভর করবে। তড়িৎ ঋণাত্মকতার উপর কীরকম নির্ভরশীল। মনে করো এ এবং বি দুটো মৌল, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। সুতরাং পরমাণুর আকারের উপর নির্ভর করবে। ক্যাটায়ন গঠনকারী পরমাণুর আকার যত বড় হবে এবং এনায়ন গঠনকারী পরমাণুর আকার যত ছোট হবে, তত তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা তত বাড়বে। 4 নম্বর শর্ত কথা যদি ভাবি, সেটি আয়নাইজেশন পটেনশিয়াল, অর্থাৎ ক্যাটায়ন গঠনকারী মৌলের আইপি বেশি হবে এবং এনায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। বোঝা গেছে? এটা হলো পজিটিভ গঠনকারী মৌলের আর এটা হলো নেগেটিভ গঠনকারী মৌলের। বোঝা গেছে নিশ্চয়ই? ক্যাটায়ন গঠনকারী মৌলের আইপি এর মান যত কম হবে তত সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে, আর নেগেটিভ গঠনকারী মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে তত সহজে এনায়ন তৈরি হবে। সুতরাং ক্যাটায়ন গঠনকারী মৌলের আইপির মান খুব কম হবে আর এনায়ন গঠনকারী মৌলের আইপির মান খুব বেশি হবে। এই শর্তে কিন্তু তড়িৎযোজী যৌগ তৈরি হয়। এছাড়াও তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে যদি জালক শক্তি যত বেশি হবে। জালক শক্তির মান যত বেশি হবে তত তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। সুতরাং তড়িৎযোজী যৌগ তৈরি হওয়ার 1 নম্বর শর্ত, ক্যাটায়নের আকার বড়, এনায়নের আকার ছোট হবে। 2 নম্বর, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হবে। 3 নম্বর, পজিটিভ গঠনকারী পরমাণুর আইপি কম হবে, নেগেটিভ গঠনকারী পরমাণুর আইপি বেশি হবে, ইলেকট্রন আসক্তি বেশি হবে, আর জালক শক্তির মান যত বেশি হবে। জালক শক্তি আমরা দেখলাম যে আয়নীয় যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি জালক শক্তি বৃদ্ধি পায়। জালক শক্তি সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করব। সোডিয়াম ক্লোরাইড কেলাসের কথা যদি বিবেচনা করি, তাতে সোডিয়াম ক্লোরিন এরা অল্টারনেট করে কিন্তু সাজানো থাকে। এইভাবে সোডিয়াম ক্লোরাইড কেলাস
এই ধরনের কেলাস যখন তৈরি হয় তখন এনার্জি বা শক্তি বেরিয়ে আসে। এই শক্তি, যে শক্তিটা বেরিয়ে আসে, এই শক্তিটাকে বলা হয় জালক শক্তি। সুতরাং নিশ্চয়ই বোঝা গেছে, জালক শক্তি যখন আয়নীয় যৌগ তৈরি হয়, কেলাসীয় আকারে যখন তৈরি হয়, জালকের আকারে যখন তৈরি হয়, তখন তৈরি হওয়ার সময় যে শক্তিটা নির্গত হয় সেই শক্তিটাকে বলা হয় জালক শক্তি। জালক শক্তির সংজ্ঞানুসারে আমরা বলতে পারি 1 গ্রাম সংকেত ভর, 1 গ্রাম সংকেত ভর কেলাস যখন তৈরি হবে, কোথা থেকে? কোনো গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে, অর্থাৎ গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে, গ্যাসীয় ক্যাটায়ন ও গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 গ্রাম সংকেত ভর যখন কোনো কেলাস তৈরি হয়, তখন যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় জালক শক্তি। বোঝা গেছে নিশ্চয়ই? আয়নীয় কেলাস যখন তৈরি হয়, 1 গ্রাম কোনো গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে যখন 1 গ্রাম সংকেত ভর কোনো আয়নীয় কেলাস তৈরি হয়, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় জালক শক্তি। আর এই জালক শক্তির মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন কোনো মৌলের জালক শক্তির মান আয়নীয় যে আছে, আয়নগুলো যে আছে, আয়নীয় চার্জের গুণফলের সমানুপাতিক। জালক শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করি আমরা। আর যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। সুতরাং কোনো জালকের জালক শক্তির মান আয়নীয় চার্জের গুণফলের সমানুপাতিক, আর ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। এই জালক শক্তির মান যেমন চার্জ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে, চার্জ বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। যেমন বলতো ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম ফ্লোরাইড, কার জালক শক্তি বেশি হবে? বলতে পারবে? যে এই যে দুটো যৌগ আমি লিখলাম, এই দুটো যৌগের মধ্যে কার জালক শক্তির মান বেশি হবে? আমরা দেখব ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের চার্জ 2+, অক্সিজেনের 2-, সেখানে সোডিয়াম প্লাস, ফ্লোরিন মাইনাস। ফলে দেখতে পাচ্ছ এখানে কি বেশি? চার্জ বেশি, আধান বেশি, এখানে চার্জ কম। সুতরাং ক্যালসিয়াম অক্সাইডের জালক শক্তির মান সোডিয়াম ফ্লোরাইড অপেক্ষা বেশি হবে, যেহেতু জালক শক্তির মান চার্জের উপর নির্ভর করে। আবার জালক শক্তির মান ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে। যেমন বলতো পটাশিয়াম ফ্লোরাইড আর পটাশিয়াম আয়োডাইড, কার জালক শক্তি বেশি হবে? বলতে পারবে যে এই দুটো যৌগের মধ্যে কার জালক শক্তির মান বেশি হবে? এটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সমান। ফলে এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে দেখব এই দূরত্বটা অনেক বেশি, অর্থাৎ এদের দূরত্ব বেশি হওয়ার জন্য Ki এর জালক শক্তির মান Kf অপেক্ষা কম হবে। কাজে জালক শক্তির মান এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। জালক শক্তির গুরুত্ব, আবার বলছি, জালক শক্তির মান যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে জালক বা ল্যাটিসটা তৈরি হয়, সেই ক্যাটায়ন অ্যানায়নের চার্জের গুণফলের সমানুপাতিক, আর ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বের ব্যস্তানুপাতিক। জালক শক্তির গুরুত্ব, জালক শক্তির গুরুত্ব কি? গুরুত্ব, জালক শক্তি সবসময় জালক শক্তির মানটা নেগেটিভ হয়। সুতরাং এটা একটা তাপ উৎপাদক প্রক্রিয়া, মনে রাখবে। আবার বলছি, জালক শক্তির মানটা সবসময় ঋণাত্মক হয়। সুতরাং কোনো আয়ন থেকে যখন জালক তৈরি হয়, তখন যেহেতু এর মানটা নেগেটিভ, অর্থাৎ এই প্রক্রিয়াটাতে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এটা একটা এক্সোথার্মিক প্রক্রিয়া, তাপদায়ী প্রক্রিয়া। এবং এর নেগেটিভ মানটা যত বেশি হবে, নেগেটিভ মান যত বেশি হবে, জালক তত স্থিতিশীল হবে, জালক তত স্থিতিশীল হবে। সেই সঙ্গে মনে রাখবে উচ্চ নেগেটিভ মান হওয়ার জন্য কেলাসাকার পদার্থগুলো কী হয়? এদের গলনাঙ্ক
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। সুতরাং জালক শক্তির তাৎপর্য বা গুরুত্ব জালক শক্তির ঋণাত্মক মান দ্বারা নির্দেশ করে, এটা একটা তাপ উৎপাদক প্রক্রিয়া। আর জালক শক্তির ঋণাত্মক মানটা যত বেশি হবে উৎপন্ন কেলাসের স্থিতিশীলতা তত বেশি হবে। সেই সঙ্গে উচ্চ নেগেটিভ মানটা নির্দেশ করে যে উৎপন্ন জালক বা ল্যাটিসগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব শক্ত হবে, উচ্চ হবে এবং এরা খুব শক্ত হবে। কিন্তু জালক শক্তির মান আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, আমরা পরোক্ষভাবে জালক শক্তির মান নির্ণয় করি। বর্ন হ্যাবার সাইকেল বা বর্ন হ্যাবার চক্র বলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা পরোক্ষভাবে জালক শক্তির মান নির্ণয় করতে পারি। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি যে সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এই পদ্ধতিতে যে জালক শক্তির মান কিন্তু সরাসরি নির্ণয় করা যায় না, আমরা পরোক্ষভাবে জালক শক্তির মান নির্ণয় করতে পারি। আর এই জালক শক্তির মান পরোক্ষভাবে নির্ণয় করার জন্য হেসের সূত্রকে আমরা কাজে লাগাই। হেসের সূত্রে বলা আছে একটা রাসায়নিক পরিবর্তন যদি এক ধাপে ঘটে, তাহলে যদি তাপের আদান প্রদান Q1 হয়, সেই পরিবর্তনটা যদি বিভিন্ন ধাপে ঘটে এবং প্রথম আর শেষ অবস্থান একই হয়, তাহলে বিভিন্ন ধাপে যে তাপের আদান প্রদান হবে সেটা এক ধাপের সমান হবে। বোঝা গেছে কি বললাম? যে কোনো একটা পরিবর্তন এক ধাপে ঘটলে যে পরিমাণ তাপের হ্রাস বৃদ্ধি হবে, সেই পরিবর্তনটা যদি একাধিক ধাপে ঘটে তাহলে বিভিন্ন ধাপে যে তাপের আদান প্রদান হবে সেটা এক ধাপের সমান হবে। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বর্ন হ্যাবার চক্রের সাহায্যে সহজে জালক শক্তির মান নির্ণয় করতে পারি। বর্ন হ্যাবার চক্র, বর্ন হ্যাবার চক্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। যেমন সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড কেলাস তৈরি হয়। এটার কিন্তু সরাসরি জালক শক্তির মান নির্ণয় করা যায় না, আমরা পরোক্ষভাবে যেটা বললাম হেসের সূত্রটাকে কাজে লাগিয়ে সোডিয়াম ক্লোরাইড কেলাসের জালক শক্তির মান নির্ণয় করতে পারি। যেমন দেখো সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এক্ষেত্রে যে তাপের পরিবর্তন হয় তাকে গঠন তাপ বলা হয়। এটা আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, কিন্তু আমরা এখান থেকে যদি দেখি এই সোডিয়াম ΔH সাবলিমেশন তাপ অর্থাৎ এর গলন তাপ, আমরা একে গ্যাসে কনভার্ট করলাম, ঠিক আছে। আর ক্লোরিনকে হাফ ΔHD অর্থাৎ এর বিয়োজন তাপ, তারপরে আমরা ক্লোরিন গ্যাস পেলাম, Cl গ্যাস, ঠিক আছে। এবার আমরা Cl গ্যাসকে ইলেকট্রন আসক্তি, তাহলে Cl মাইনাসে পরিণত হবে। সেই সঙ্গে সোডিয়ামকে যদি আমরা Ip এর মান অ্যাপ্লাই করি তাহলে সোডিয়াম আয়নে পরিণত হবে। এবং এখান থেকে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে যখন আয়ন তৈরি হবে তখন তাকে জালক শক্তির মান বলা হবে। বোঝা গেছে? দেখো দেখি সরাসরি আমরা এই পদ্ধতি সরাসরি জালক যে তৈরি হচ্ছে তাতে কিন্তু এই মানটা নির্ণয় করতে আমরা পারি না। সরাসরি যখন নির্ণয় হচ্ছে তখন নির্ণয় করা যায় না জালক শক্তির মান, কিন্তু আমরা যদি পরোক্ষভাবে সেটা নির্ণয় করি, প্রথমে সোডিয়ামকে তার তাপ দিয়ে গ্যাসে পরিণত করা হলো, ক্লোরিন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করা হলো, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তারপরে গ্যাসকে সোডিয়াম আয়নে পরিণত করা হলো, আর ক্লোরিন গ্যাসকে ক্লোরাইড আয়নে পরিণত করা হলো। এরকম কেটায়ন এবং অ্যানায়ন থেকে যখন কেলাসটা তৈরি হলো তখন যে তাপের আদান প্রদান হয়, যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় তার জালক শক্তি। সুতরাং এই পদ্ধতিটা থেকে আমরা কিন্তু মোট এক ধাপে ঘটলে যা তাপের হ্রাস বৃদ্ধি হবে, বিভিন্ন ধাপে ঘটলে সব ধাপগুলো সমষ্টি এক ধাপের সমান হবে। সুতরাং ΔH এর মানটা কি হবে? ΔHS প্লাস হাফ ΔHD প্লাস EA প্লাস IP প্লাস ইউ। এই সব রাশিগুলোর মান যদি জানা থাকে তাহলে এখান থেকে আমরা
যে জালক শক্তির মান সহজে নির্ণয় করতে পারি। এটাকে বলা হয় বন্ড হেবার চক্র, এবং বন্ড হেবার চক্রের সাহায্যে আমরা সহজে জালক শক্তির মান নির্ণয় করতে পারি। রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে যে তড়িৎযোজী যৌগগুলো তৈরি হয়, এই ধরনের তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অষ্টক পূর্ণ হয় না, এবং পরিবর্তনশীল যোজ্যতার আমরা একটা ধারণা তৈরি করব। পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা ও অষ্টক সূত্রের ব্যতিক্রম। মনে রাখবে যে ভারী সন্ধিগত মৌলগুলো যে আছে, সন্ধিগত মৌলগুলো এবং ভারী পিবলক মৌলগুলো আছে, এরা যখন আয়নীয় যৌগ তৈরি করে তখন এরা কিন্তু একাধিক যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ এদের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এবং এদের ক্ষেত্রে যে বাইরের কক্ষে নিষ্ক্রিয় কাঠামো 8টা করার যে প্রবণতা সেটাও লক্ষ্য করা যায় না, অর্থাৎ বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয় না। বোঝা গেছে কথাটা? আবার বলছি, কিছু ভারী পিবলক এবং কিছু সন্ধিগত মৌল যখন যৌগ তৈরি করে, আয়নীয় বন্ধনে আয়নীয় যৌগ তৈরি করে, তখন এরা একাধিক জারণ স্তর বা একাধিক যোজ্যতা যেমন প্রদর্শন করে, তেমন এ সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা অষ্টক পূর্ণ হয় না, অষ্টক মেনে চলে না। যেমন আমরা যদি বলি পি ব্লক মৌল, যেমন টিন এসএন, এর ইলেকট্রন বিন্যাসের যদি দেখি তাহলে 4s2 4p6 4d10 5s2 5p2। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যখন SN2 তৈরি হবে তখন বাইরের কক্ষের এই পি অরবিটাল চলে যাবে, ফলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 4s2 4p6 4d10 5s2। আবার এ কী করে +4ও জারণ স্তর বা +4ও যোজ্যতা যখন প্রদর্শন করে তখন 4s2 4p6 4d10। কোনো অবস্থাতেই কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয় না। আবার টিন +2 +4ও জারণ স্তর প্রদর্শন করে। কেন করে বলো তো? কারণ এই সমস্ত হেভি মৌলদের ক্ষেত্রে যে বাইরের কক্ষে যে এস অরবিটালে ইলেকট্রন কেন্দ্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। মনে থাকবে কথাটা কি বললাম, যে হেভি যে ভারী পি ব্লক মৌলগুলো আছে তাদের যোজ্যতা কক্ষের এস ইলেকট্রনের প্রতি কেন্দ্রে তীব্র আকর্ষণ বল কাজ করে। মনে রাখবে, তীব্র আকর্ষণ বল কাজ করে, তীব্র বল কাজ করে। কেন কাজ করে? কারণ এর সামনে যে ডি অরবিটাল আছে সেই ডি অরবিটালের দুর্বল আবরণী প্রভাব, মনে থাকবে, দুর্বল আবরণী প্রভাব, এবং এই ধরনের দুর্বল আবরণী প্রভাবের ফলে ওই বহিস্থ এস অরবিটালের প্রতি ইলেকট্রনের তীব্র আসক্তি হয়, এবং এর ফলে এই যে ইলেকট্রন দুটো, এস অরবিটালে ইলেকট্রন দুটো, এই দুটো নিষ্ক্রিয় আচরণ করে, এবং একে বলা হয় নিষ্ক্রিয় জড় প্রভাব। নিষ্ক্রিয় জড় প্রভাব, বোঝা গেছে? নিষ্ক্রিয় জড় প্রভাব। তাহলে ভারী পি ব্লক মৌলগুলোর যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করতে চায় না, কারণ তার আগে থাকা ডি বা এফ অরবিটালের দুর্বল আবরণী প্রভাবের ফলে ওই এস ইলেকট্রনের প্রতি কেন্দ্রের তীব্র আসক্তির সৃষ্টি হয়, এবং এরা নিষ্ক্রিয় আচরণ করে। এই প্রভাবটাকে বলা হয় নিষ্ক্রিয় জড় প্রভাব। কিন্তু শক্তির যদি পরিবর্তন, শক্তি যদি বাড়িয়ে দেওয়া যায় তখন এস অরবিটালে ইলেকট্রনও বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন তারা যোজ্যতার পরিবর্তন ঘটায়। কিন্তু যেভাবে হোক না কেন, 2 বা 4 বা একাধিক যোজ্যতা দেখাক, কোনো শর্তে কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয় না, 8-এর সবসময় বেশি হয়। ফলে এদের ক্ষেত্রে এই রকম অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে, এবং এরা পরিবর্তনশীল জারণ স্তর দেখায়, একাধিক জারণ স্তর প্রদর্শন করে। আমরা যদি সন্ধিগত মৌলের ভাবি, আয়রনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এই অবস্থা আয়রন আছে, আয়রনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন 2, এবং আয়রন যখন +2 জারণ স্তর প্রদর্শন করে তখন তার বাইরের ইলেকট্রন দুটো বেরিয়ে যাওয়ার ফলে এটা যোজ্যতা কক্ষে পরিণত হয় 3s2 3p6 3d6।
এই অবস্থায় কিন্তু বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয় না, কিন্তু ডিতে ছোটা থাকার ফলে এ কি করে আর একটা ইলেকট্রন বর্জনের মাধ্যমে আরও অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার সুযোগ থাকে অর্ধপূর্ণ 3d5। তার ফলে সে +2 থেকে +3 জারণ স্তর প্রদর্শন করে। কিন্তু যাই করুক না কেন বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয় না। সুতরাং আমরা দেখলাম যে কিছু কিছু মৌল যেমন ভারী পি ব্লক মৌল এবং সন্ধিগত মৌলগুলো এরা একাধিক জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু একাধিক জারণ স্তর প্রদর্শনের সাথে সাথে এদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কিন্তু 8 হয় না, অর্থাৎ পরিবর্তনশীল জারণ স্তরের সাথে সাথে এরা অষ্টসূত্রে ব্যতিক্রমও ঘটায়। আয়নীয় যৌগের আকৃতি আমরা দেখলাম ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করে। তো এই উৎপন্ন আয়নীয় যৌগগুলোর আকৃতি কীরূপ হবে বলো তো? সেটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমরা সোডিয়াম ক্লোরাইড এই ক্লাসটার কথা যদি ভাবি তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এরা কিন্তু অল্টারনেটিভলি সাজানো থাকে। সোডিয়াম এবং আয়নগুলো এমনভাবে বিন্যস্ত থাকে যাতে সমজাতীয় আয়নগুলোর মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। ফলে আয়নীয় কেলাস তৈরির সময় মনে রাখবে যে আয়নীয় কেলাস তৈরির সময় এমনভাবে এরা সজ্জিত হয় যাতে পজিটিভ আয়নগুলো যতটা সম্ভব দূরে থাকে এবং নেগেটিভ আয়নগুলো যতটা সম্ভব পরস্পর থেকে দূরে থাকে, তবে তাদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে। ফলে এইভাবে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আয়নীয় যৌগ তৈরি হয় বলে তার একটা নির্দিষ্ট কাঠামো লাভ করে। দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড কেলাসের যদি আমরা একটা অংশ দেখি তাহলে দেখতে পাচ্ছি এরা সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং এমন দূরত্ব বজায় রাখার চেষ্টা করে যাতে তাদের মধ্যে পজিটিভ সোডিয়াম আয়নের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয় এবং ক্লোরাইড আয়নের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়, এবং এইভাবে দূরত্ব বজায় রেখে এরা যৌগ তৈরি করার ফলে নির্দিষ্ট কাঠামো লাভ করে। এবং এ ধরনের জ্যামিতিক কাঠামো বা জ্যামিতিক গঠনটা নির্ভর করবে যেমন চার্জের উপর নির্ভর করে আর কেটায়ন আর এনায়নের ব্যাসার্ধের বা এই ব্যাসার্ধটার অনুপাতের উপর কিন্তু এদের গঠনটা নির্ভর করে। আর প্রত্যেকটা আয়ন মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড কেলাসের কথা যদি আমরা বিবেচনা করি, প্রত্যেকটা সোডিয়াম তার চারপাশে 4টা ক্লোরিন এবং উপরে একটা আর ভিতরের দিকে একটা আছে 6টা ক্লোরিনকে পরিবেষ্টন করে থাকে। অর্থাৎ প্রতিটা সোডিয়াম আয়ন তার চতুর্দিকে 6টা ক্লোরাইড আয়ন এবং প্রত্যেকটা ক্লোরাইড আয়ন তার চতুর্দিকে 6টা সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টন থাকে। একটি আয়ন তার চতুর্দিকে যতগুলো বিপরীত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেশন নম্বর। মনে থাকবে কোঅর্ডিনেশন নম্বর। আয়নীয় কেলাসের ক্ষেত্রে প্রত্যেকটা আয়ন তার চতুর্দিকে যতগুলো বিপরীত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে সেটাকে বলা হয় তার কোঅর্ডিনেশন নম্বর। যেমন এক্ষেত্রে প্রত্যেকটা সোডিয়াম 6টা ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে বলে কোঅর্ডিনেশন নম্বর 6। আবার প্রত্যেকটা ক্লোরাইড আয়ন 6টা সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে বলে কোঅর্ডিনেশন নম্বর হয় 6। এবং এই আয়নীয় কেলাসের ক্ষেত্রে যেটা বললাম যে গঠনটা কি হবে সেটা কিন্তু ব্যাসার্ধ আর চার্জের উপর নির্ভর করে। ব্যাসার্ধের অনুপাত যেমন আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডে কেটায়ন এবং এনায়ন ব্যাসার্ধের অনুপাত 0.525 হয়। বোঝা গেছে কথাটা? এবং এইরকম অনুপাত হওয়ার ফলে এরা যে দূরত্ব বজায় রাখে তার ফলে জ্যামিতিক গঠন যেটা হয় সেটা অষ্টতলীয় গঠন লাভ করে, অষ্টতলীয় গঠন। আর আমরা আবার যদি দেখি পরের যৌগ সিজিয়াম ক্লোরাইডের কথা যদি ভাবি যে সিজিয়ামের ক্যাটায়ন এবং এনায়নের ব্যাসার্ধ সেটা প্রায় 0.933 হয়। ফলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর হয় 8। আবার জিঙ্ক সালফাইটের কথা যদি ভাবি, জিঙ্ক সালফাইটে ক্যাটায়ন এবং এনায়ন এই ব্যাসার্ধটা কত হয় বলো তো? এটা অনেক কম হয় 0.400। ফলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর হয় 4 এবং এর আকারটা যেমন ঘনক হয় এর আকারটা হয় চতুস্তলক। সুতরাং কোন একটা আয়নীয় যৌগ আয়নীয় কেলাসের জ্যামিতিক গঠনটা কীরূপ হবে সেটা ক্যাটায়ন এবং এনায়নের ব্যাসার্ধের উপর আর চার্জের উপর কিন্তু নির্ভর করে। আমরা যদি দেখি যে এই ব্যাসার্ধের অনুপাতের সাথে তাদের গঠনের যেমন আয়নীয় ব্যাসার্ধের অনুপাত যদি এই ব্যাসার্ধের অনুপাত 0.225 থেকে 0.414 হয়
তাহলে কোঅর্ডিনেশন নম্বর হয় 4 এবং আকারটা হবে চতুস্তলক। বোঝা গেছে? এই অনুপাত যদি 0.414 থেকে 0.732 হয়, কোঅর্ডিনেশন নম্বর হবে 6 আর আকারটা হবে অষ্টতলীয়। অনুপাত যদি 732 থেকে 1.00 হয়, কোঅর্ডিনেশন নম্বর হবে 8 আর আকার হবে ঘনক। সুতরাং চতুস্তলক হবে না অষ্টতলীয় না ঘনক, সেটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপর নির্ভর করে। কাজেই রাসায়নিক যৌগ, রাসায়নিক বন্ধন অর্থাৎ তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো উৎপন্ন হয়, সেই যৌগগুলোর জ্যামিতিক গঠন তাদের চার্জ এবং ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপর নির্ভর করে। তড়িৎযোজী যৌগের ধর্ম ও বৈশিষ্ট্য। তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য কীরূপ হবে বা এদের ধর্ম কীরূপ হবে? মনে রাখবে, তড়িৎযোজী যৌগ অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, বিশাল কেলাসাকার গঠন তৈরি করে। সুতরাং এদের যদি আমরা ভৌত অবস্থার কথা ভাবি, তাহলে এদের ভৌত অবস্থায় এরা সাধারণত কঠিন হয় এবং এরা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয়। সুতরাং তড়িৎযোজী যৌগগুলোর বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্যের কথা যদি আমরা ভাবি, তাহলে 1 নম্বর এরা একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট হয়, আর 2 নম্বর এদের সাধারণত ভৌত অবস্থাটা কঠিন হয়। পরের বৈশিষ্ট্য যদি ভাবি, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীরকম হবে বলো তো? এদেরকে তাপ দিয়ে বিচ্ছিন্ন করার জন্য তাপ শক্তির মান বেশি না কম লাগবে যদি আমরা দেখি, তাহলে দেখব এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু খুব উচ্চ মানের হয়। কারণ স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বিশাল অতিকায় অনুগঠন করে, ফলে তীব্র আকর্ষণ বল এখানে বিরাজ। এই আকর্ষণ বলের বিচ্ছিন্ন আয়নগুলোকে তাপ দিয়ে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু প্রচুর তাপ শক্তি দরকার। সে কারণে আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চ মানের হয় এবং এক্ষেত্রে বন্ধনের কোনো অভিমুখ থাকে না। বন্ধনের কোনো অভিমুখ নেই। কেন? কারণ প্রত্যেকটা আয়ন তার চারপাশে ক্লোরাইড আয়ন দ্বারা আকৃষ্ট হয়, ফলে এই ধরনের আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। ঠিক আছে, আবার বলছি যে তড়িৎযোজী যৌগগুলোর বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। কথাটার মানে কি বলতো? প্রত্যেকটা আয়ন তার বিপরীত আয়ন দ্বারা চতুর্দিক থেকে আকৃষ্ট হয়, ফলে এই ধরনের আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। আমরা যদি দেখি তড়িৎ পরিবাহিতা, বলো তো এরা তড়িতের পরিবাহী হবে কি না? এরা কি তড়িৎ পরিবহন করবে? এরা কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ মুক্ত আয়ন থাকে না। তড়িৎ পরিবহনের জন্য মুক্ত আয়নের উপস্থিতি দরকার। যেহেতু এরা কঠিন স্থির তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ থাকে, ফলে এদের মধ্যে মুক্ত আয়ন থাকে না, সে কারণে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু এদেরকে যদি জলে দ্রবীভূত করা হয় বা এদেরকে তাপ দিয়ে গলিয়ে দেওয়া যায়, তাহলে মুক্ত আয়নের সৃষ্টি হবে এবং সেই অবস্থায় কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। সে কারণে কঠিন NaCl তড়িতের কুপরিবাহী। কিন্তু একে যদি জলে দ্রবীভূত করা হয় বা একে যদি গলিত অবস্থায় নেওয়া হয়, তাপ দিয়ে গলিয়ে দেওয়া যায়, সে অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। সুতরাং আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে। এরা কিন্তু সমাবয়বতা ধর্ম দেখায় না, অর্থাৎ এদের আইসোমার তৈরি হয় না। আর এদের যে বিক্রিয়ার গতি, রাসায়নিক বিক্রিয়া যখন আয়নীয় যৌগগুলো রাসায়নিক বিক্রিয়া করে, তখন বিক্রিয়ার গতি কিন্তু খুব বেশি হয়। কারণ এক্ষেত্রে বন্ধন গঠনের ব্যাপার থাকে না, এক্ষেত্রে আয়নগুলো শুধু স্থানান্তরণ ঘটে। সে কারণে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আয়নীয় যৌগগুলো যখন আয়নীয় বিক্রিয়া যখন সংঘটিত হয়, তখন সে সমস্ত বিক্রিয়ার গতি কিন্তু খুব বেশি হয়। সুতরাং তড়িৎযোজী যৌগগুলোর সাধারণ বৈশিষ্ট্য বা ধর্ম, এরা সাধারণত নির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট হয়, এদের ভৌত অবস্থায় এরা কঠিন হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়। কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এরা সমবায়তা ধর্ম প্রদর্শন করে না। আর এ ধরনের যে আয়নীয় কেলাসের ক্ষেত্রে প্রত্যেকটা আয়ন বিপরীত আয়ন দ্বারা চতুর্দিক থেকে আকৃষ্ট হওয়ার ফলে বন্ধনের কোনো অভিমুখ থাকে না।
আয়নের দ্রাবকায়ন ও দ্রাবকায়ন শক্তি। যখন একটা আয়নীয় যৌগকে জলের মধ্যে দেওয়া হয়, আয়নীয় যৌগকে যখন আমরা জলে মিশিয়ে দিই তখন সেটা জলে দ্রবীভূত হবে কি না, এটা আলোচনা করতে গেলে আমাদের আয়নের দ্রাবকায়ন এবং দ্রাবকায়ন শক্তির ধারণা তৈরি করতে হবে। এরকম একটা আয়নীয় কেলাসকে যখন জলে এরকম একটা আয়নীয় কেলাসকে যখন জলে দেওয়া হয়, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে যখন, আবার বলছি যে আয়নীয় দ্রাবক, আমরা জানি আয়নীয় যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, ভালো করে মনে রাখবে। আয়নীয় যৌগগুলো জলের মতন ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত করা হয়। এরকম একটা আয়নীয় যৌগকে যখন জলে মেশানো হয় তখন জলের যে পজিটিভ অংশটা, জলের পজিটিভ অংশ নেগেটিভকে আকর্ষণ করবে, এরকম পজিটিভ অংশটা নেগেটিভকে আকর্ষণ করবে, পজিটিভ অংশটা নেগেটিভকে আকর্ষণ করবে, আবার নেগেটিভ অংশটা পজিটিভকে আকর্ষণ করবে। এইভাবে এরা কি করবে, এদেরকে এই কেলাসটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে এবং এটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। বোঝা গেছে নিশ্চয়ই? যখন NaCl এর মতন কোনো আয়নীয় যৌগকে জলে দ্রবীভূত করা হয়, জলে মেশানো হয়, তখন সেটা জলে দ্রবীভূত হবে কি না সেটা কিন্তু নির্ভর করবে এই দ্রাবকায়ন শক্তির উপর। তো কোন একটা আয়নীয় যৌগকে যখন জলের মধ্যে দ্রবীভূত করা হয় তখন সোডিয়াম আয়নগুলো জলের জলের অক্সিজেন নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, আর ক্লোরাইড আয়ন পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, এবং এরা পরস্পর থেকে এই যে আয়নগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটাকে বলা হয় জালক শক্তি। আমরা জানি বিচ্ছিন্ন করার জন্য যে শক্তি সেটাকে বলা হয় জালক শক্তি। জালক শক্তির ফলে কেলাসীয় গঠন আছে, কিন্তু এইভাবে বিচ্ছিন্ন করলে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটাকে বলা হয় দ্রাবকায়ন শক্তি। সুতরাং এই কোনো একটা পদার্থ জলে দ্রবীভূত হবে কি না সেটা এই দুটো শক্তির উপর নির্ভর করবে, জালক শক্তি আর দ্রাবকায়ন শক্তি। বোঝা গেছে? কোনো আয়নীয় কেলাসের বা কোনো কেলাসাকার গঠনের যে শক্তি নিহিত থাকে সেটাকে বলা হয় তার জালক শক্তি। আর জল বা জলের মতন কোনো দ্রাবকে মিশানোর ফলে সেই দ্রাবক কণাগুলো যে আয়নটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে এবং বিচ্ছিন্ন করতে পারলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় তার দ্রাবকায়ন শক্তি। এবং এই দুটো শক্তির মধ্যে যে মানটা বেশি হবে সেই ঘটনাটা কিন্তু ঘটবে। অর্থাৎ জালক শক্তির তুলনায় দ্রাবকায়ন শক্তির মান যদি বেশি হয় তাহলে আয়নগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং সেই যৌগটা জলে দ্রবীভূত হবে। আবার জালক শক্তির মান যদি দ্রাবকায়ন শক্তির তুলনায় বেশি হয় তাহলে সেক্ষেত্রে আয়নগুলোকে বিচ্ছিন্ন করতে পারবে না এবং জলে দ্রবীভূত হবে না। যেমন আমরা যদি দেখি ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা জলে অদ্রাব্য। কেন জলে অদ্রাব্য? কারণ ক্যালসিয়াম ফ্লোরাইডের যে জালক শক্তির মানের তুলনায় দ্রাবকায়ন শক্তির মান কম। অন্যদিকে ক্যালসিয়াম ক্লোরাইড এটা আবার জলে দ্রাব্য। কেন দ্রাব্য বলো তো? কারণ ক্যালসিয়াম ক্লোরাইডের যে দ্রাবকায়ন শক্তির মান তার জালক শক্তির তুলনায় অনেক বেশি। ফলে ক্যালসিয়াম ফ্লোরাইড জলে অদ্রাব্য আর ক্যালসিয়াম ক্লোরাইড জলে দ্রাব্য। কাজেই কোনো একটা আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হবে কিনা বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে কিনা সেটা নির্ভর করবে তার জালক শক্তি এবং দ্রাবকায়ন শক্তির মানের উপর। আরেকটা বিষয় আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হয়, কেটায়ন এবং এনায়নের মধ্যে আকর্ষণ তত কম হয়, এবং আকর্ষণ যত কম হয় তত তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। সুতরাং যে সমস্ত দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি তারা বেশি করে আয়নীয় যৌগ দ্রবীভূত করতে পারে। জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক সবচেয়ে বেশি। সুতরাং কোন একটা যৌগ জলের মতন ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে কি না সেটা নির্ভর করবে তার জালক শক্তি এবং দ্রাবকায়ন শক্তির উপর। আজকের ক্লাসের শেষে আমরা যে বিষয়গুলো দেখলাম, প্রথম ক্লাস আজকে রাসায়নিক বন্ধন, কেমিস্ট্রিতে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে আয়নীয় যৌগ, তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগের ধর্মগুলো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে পড়ব। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে এবং গোটা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে।